আমার ১৪ বছরের শালিকে বিছানায় একা পেয়ে নিজেকে সামলে রাখতে পারছিলাম না। কারণ ও এত বেশি সুন্দর ছিল। আমার শ্বশুরবাড়িতে সবার থেকে আলাদা ছিল ও। আমার একটা ছেলে জন্ম হয়েছে হসপিটালে। আমি ৩ দিন থেকে হসপিটালে ছিলাম। রাতে ঘুম হচ্ছিল না, তাই আমিও অসুস্থ হয়ে পড়ছিলাম। তাই বাধ্য হয়ে আমি আমার শাশুড়িকে আমার স্ত্রীর সাথে হসপিটালে রেখে ঘরে আসি। আমার শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি ও আমার শালি একা থাকেন। তাই আমার শাশুড়ি আমার শালিকে আমার ঘরে রেখে হসপিটালে যান। কারণ আমার শ্বশুরবাড়িতে আর কেউ নেই। আমার শালি একা থাকতে পারবে না, তাই আমার কাছে রেখে যান। আমাদের বিয়ের পর আমার শ্বশুর মারা যান। তাই আমার শাশুড়ি ও শালি একা ঘরে থাকেন। আমার শালি স্কুলে পড়ছে। ও আমাদের ঘরে বেশি আসতো না, কারণ আমার শাশুড়ি একা হয়ে যাবেন তাই। আমার স্ত্রী নিজের মা ও বোনের অনেক খেয়াল রাখে। ও প্রতি সপ্তাহে নিজের মা ও বোনের জন্য কিছু না কিছু নিয়ে যেত। এক কথায় বলতে, আমি আমার শাশুড়ি ও শালিকে নিজের মায়ের মতো দেখি। আমি সব সময় ওদের সাহায্য করার চেষ্টা করি। আমার শ্বশুরের ধন সম্পত্তি একটু ছিল, সেই টাকা থেকেই ওদের সংসার চলছে এখন। আর যতটা সম্ভব আমি সাহায্য করি। আমার স্ত্রী আমার শালীর থেকে দেখতে একটু কম সুন্দর হলেও ওর মনটা কিন্তু খুব সুন্দর। ও যখনই নিজের মা ও বোনকে কিছু দিত, আমার কাছ থেকে পারমিশন নিয়ে দিত। আমাকে না জানিয়ে কখনো কিছু দেয়নি আমার স্ত্রী। আমি খুব ভাগ্যবান একজন স্বামী যে এমন একটা সৎ স্ত্রী পেয়েছি। লোকে বলে যে মেয়েরা স্বামীকে না জানিয়ে বাবার বাড়িতে জিনিস পাচার করে, সেই মেয়েরা নাকি অলক্ষ্মী হয়। আমাদের বিয়ের ৫ বছর হয়ে গেছে। বিয়ের ৫ বছর পর আমি শেষমেশ একটা সন্তানের বাবা হলাম। আমার ছেলের জন্ম হয় হসপিটালে। আমাদের পরিবারে কেউ নেই। আমার বাবা মা ভাই বোন বলতে কেউ নেই। বাবা মার কাছে আমি একমাত্র সন্তান ছিলাম। গাড়ি অ্যাক্সিডেন্ট করে আমার বাবা মা দুজন একসাথে মারা যান। তারপর আমি ঘরে একেবারে একা হয়ে পড়েছিলাম। নিজেকে একা রাখতে রাখতে আর যেন পারছিলাম না। তাই সব সময় আমার মাসির ঘরে যেতাম। তখন মাসি বুঝতে পারছিলেন যে বাড়িতে একা আমার ভালো লাগে না, সেজন্য আমি এখানে আসি। আমার মাসি মেয়ে দেখতে শুরু করেন। দেখতে দেখতে অনেক মেয়ে দেখার পর আমার স্ত্রী আলিয়াকে মাসির পছন্দ হয়। মাসি আমাকে বলেন, যা মেয়েটিকে দেখে আয়। আমি তখন পূর্ণ বয়স্ক ছিলাম, একটু লজ্জা পাচ্ছিলাম। মাসিকে কিন্তু করার কিছু নেই, মুখ ফুটে কিছু বলতেও পারছিলাম না। আলিয়ার বাবার বাড়িতে খবর পাঠিয়ে দেন যে আমি আলিয়াকে দেখতে যাব। পরের দিন বিকেলে আমি আলিয়াকে দেখতে যাই। ওকে দেখে আমার পছন্দ হয়ে যায়। আমার বাড়িতে বাবা মা নেই। সব বাবা মারাই চায় নিজের মেয়েকে ছোট পরিবারে বিয়ে দিতে। আমাদের পরিবারে কেউ নেই দেখে আলিয়ার মা বাবা আমার সাথে বিয়ে দিতে রাজি হয়ে যান। আমাদের বিয়েটা ফাইনালি হয়ে যায়। বিয়ের পর আমরা খুব সুন্দরভাবে সংসার করছিলাম। হঠাৎ একদিন খবর আসে আলিয়ার বাবা মানে আমার শ্বশুর মারা গেছেন। আলিয়া কাঁদতে কাঁদতে ওর বাবাকে দেখতে চলে যায়। দুর্ভাগ্যবশত আমি যেতে পারিনি, কারণ সেদিন আমার অফিসের কাজের জন্য আমি বাড়িতে ছিলাম না। আমি শহরের বাইরে ছিলাম। বাড়িতে এসে দেখি কান্না করতে করতে আলিয়া একেবারে ভেঙে পড়ছে। আমি ওকে বুকে জড়িয়ে সান্ত্বনা দিতে লাগি। আপন মানুষকে হারানোটা কতটা কষ্টের সেটা সব থেকে বেশি মেয়েরাই বুঝতে পারে। এইভাবেই চলতে থাকে। বাবা মারা যাওয়ার পর আলিয়া সব সময় নিজের মা ও বোনের খেয়াল রাখত, কারণ এখন আমরা ছাড়া ওদের আপন বলতে আর কেউ নেই। আমার বিয়ের সময় আমার শালি বালা অনেক ছোট ছিল। এখনো ওর এতটা বয়স হয়নি, তবুও মনে হয় ও বিয়ের উপযুক্ত হয়ে গেছে। ওর দিকে যদি কেউ তাকিয়ে থাকে তাহলে এক নজরে তাকিয়ে থাকবে, কারণ বালা এতটাই সুন্দর যে বলার মতো ভাষা আমার কাছে নেই। আমি জানি নিজের স্ত্রীর থেকে অন্য মেয়েকে সুন্দর বলা মানেও পাপ, কিন্তু এখন সবে বালার বয়স 14 বছর। এখন যদি ও এত সুন্দর, যখন 18 বছর হবে তখন ও কেমন হবে? আমার শালি আমার সাথে বেশ কথা বলতো না, অনেক লাজুক একটা মেয়ে ছিল। কিন্তু যবে থেকে আমার স্ত্রী প্রেগনেন্ট হয়েছে
তবে থেকে বালা ফোন করে সব সময় আমার সাথে কথা বলে, ভালো কথা বলে, খারাপ কিছু না। আমার শাশুড়ি আমার শালিকে আমার বাসায় রেখে হসপিটালে যান, কারণ বালা একা ঘরে ভয় পায়। ও এখনো বাচ্চা মেয়ে। রাতে আমি আমার ঘরে শুয়ে মোবাইল দেখছিলাম, বালা আমাদের গেস্ট রুমে শুয়েছিল। বাসার মধ্যে আমি ও বালা ছাড়া দ্বিতীয় কোনো মানুষ নেই। রাত 11টার দিকে বালা আমার দরজায় এসে খড়া নাড়তে লাগলো। আমি তাড়াতাড়ি উঠে দরজা খুলে দেই। দরজা খুলে আমি যা দেখি, আমার শালি তো পুরো আগুন। কারণ এমন কাপড়ে আমি আগে আমার শালিকে কখনো দেখিনি। আজ ওকে দেখে মনে হচ্ছে যেন নতুন গাছে সবে গোলাপটা ফুটে উঠেছে। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে বলো? ও বলে, জিজা, এই ঘরে আমার একা একা ভয় করছে। তখন আমি বললাম, এসো আমার ঘরে এসে শুয়ে পড়ো। এই কথা শুনে বালা একটু খুশি হয়ে ও সাহস পেল একটু। এমনিতেই বালা দেখতে অনেক সুন্দর। আর আজ বালা আমার স্ত্রীর একটা নাইটি পরেছে, হালকা বেগুনি কালারের নাইটিটা ছিল। ওকে দেখে মনে হচ্ছে যেন আকাশের পরী নেমে এসেছে। আমি বালাকে বলি, তুমি আমার বিছানায় শুয়ে পড়ো। আমি সোফাতে শুয়ে পড়ছি। বালা আমার হাত ধরে বলে, জিজা, আপনিও বিছানায় শুয়ে পড়ুন। বিছানাটা তো অনেক বড়, আমরা দুজন বেশ ভালোভাবেই শুতে পারবো। ওর কথা শুনে আমার বুকটা দরফর করতে লাগলো। তখন আমিও বিছানায় শুয়ে পড়ি। আমার পাশে একটা পূর্ণবয়স্ক বিয়ের উপযুক্ত একটা মেয়ে শুয়ে আছে। আর আমি যেন নিজেকে সামলে রাখতে পারছিলাম না। আমি আমার মোবাইল বের করে মোবাইলে নানান ধরনের ভিডিও দেখতে লাগলাম। বালাও এদিক ওদিক করছিল। আমি জিজ্ঞেস করলাম, কি হলো বালা, ঘুম আসছে না? বালা বলে, জিজা, আসলে বিছানা পাল্টে শুয়েছি তো, তাই ঘুম আসছে না। আমি আমার বাড়ি ছাড়া অন্য কোথাও ঘুমাতে পারি না। এই বলে বালা আমার দিকে পিছন ফিরিয়ে শুয়ে পড়ে। আমার চোখ দুটো যেন আর মোবাইলের দিকে বসছিল না। বারবার আমি বালার দিকে ফিরে তাকাচ্ছিলাম। তখন বালা এমন একটা কাজ করে যা দেখে আমার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। বালা আমাকে বলে, চলো জিজা, আজকের রাতটা তোমার আর আমার। আমি তোমাকে এত খুশি করব যে তুমি সব কিছু ভুলে যাবে। ওর কথা শুনে আমার হাত থেকে ফোনটা পড়ে যায়, কারণ আমি এই জিনিসটারই তো অপেক্ষায় ছিলাম। আমি খুশি হয়ে ওর গায়ে হাত দিতে গেলে আমায় বলে, তবে একটা শর্ত আছে। কি শর্ত বলো বালা? বালা বলে, আমার এই কাজের জন্য আমাকে তোমার স্ত্রীর মর্যাদা দিতে হবে, আর আমার দিদিকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে। ওর কথা শুনে আমি অবাক হয়ে গিয়েছিলাম, কারণ ও নিজের দিদির ব্যাপারে এসব কি বলছে? সব মেয়েরা চায় নিজের বোন যেন অন্যের ঘরে ভালোভাবে থাকে, আর ও নিজের বোনের সংসার ভাঙতে চাইছে। এর পিছনে কি আছে জানার জন্য আমি ওর কথাতে রাজি হয়ে যাই। ওর সাথে আমি আমার শারীরিক চাহিদা পূরণ করি। প্রথমে যতটা খুশি ছিলাম, এখন ততটা খুশি নয়, কারণ আমি আমার শালিকে একটা ভালো মেয়ে মনে করেছিলাম। যে মেয়ে অন্য মেয়ের সংসার ভাঙতে চায়, সে কখনো ভালো মেয়ে হতে পারে না। তারপর আমি ওকে জিজ্ঞেস করলাম, এবার তো বলো, তুমি কেন আমার স্ত্রী হতে চাও, আর তোমার দিদিকেই বা আমি কেন তাড়িয়ে দেব? তখন আমার শালি আমাকে এমন একটা কথা বলে যা শুনে আমার স্ত্রীর উপর আমার ভালোবাসাটা আগে থেকে আরো বেড়ে যায়। ও বলে যে ও আমার আসল দিদি নয়, আর এটা আমার আসল পরিবার নয়। আমি জানি আমাকে ওরা রাস্তা থেকে তুলে এনে আশ্রয় দিয়েছিলেন, তাই ওরা আমার আপন কি করে হতে পারে? আমার বাবা মাকে আমি জানি না। তখন আমি জিজ্ঞেস করলাম, এসব তুমি জানলে কি করে? ও বলে, একদিন আমি স্কুল থেকে বাসায় ফিরেছি, তখন শুনতে পাই মা ফোনে কারোর সাথে কথা বলছিলেন। আমি বাইরে দাঁড়িয়ে সবকিছু শুনছিলাম, প্রথম থেকে শেষ পর্যন্ত। মা আমার গল্প ফোনের ওপারে কাউকে বলছিলেন। এই কথা শুনে ওদের উপর আমার ঘৃণা চলে আসে। আমাকে আশ্রয় দিয়েছেন, তবুও আমি ওরা মা মেয়েকে সহ্য করতে পারি না।
ওদের দেখলে আমার সারা শরীরে কাঁটা দিয়ে ওঠে। অনেক কষ্ট করে আমি এই বাড়িতে আছি, তাই চলো আমরা দুজন বিয়ে করে নিই। এখনকার মেয়েদের তো 14-15 বছরেই বিয়ে হয়, আর আমরা দুজন অনেক সুখে সংসার করব। ওর মুখে এমন কথা শুনে আমি আমার শালির গালে থাপ্পড় মেরে বলি, তোমার ভাগ্যটা অনেক ভালো যে তুমি সবকিছু আমার কাছে বলেছো। যদি আমাকে না বলে অন্য কাউকে বলতে, তাহলে এতক্ষণে হয়তো আমার স্ত্রী ও আমার শাশুড়ির কাছে তোমার এই কথাটা চলে যেত। আর তুমি যাদের নুন খাচ্ছ তাদের পিঠে ছুরি বসানোর প্ল্যান করছো। আমি ভেবেছিলাম তুমি একটা বাচ্চা মেয়ে, কিন্তু রূপের জালে ফাঁসিয়ে তুমি আমাকে আমার স্ত্রীর থেকে দূরে করতে চাইছো। এখনো সময় আছে, এই কথাগুলো মন থেকে মুছে ফেলো। ওদের নিজের মা ও দিদি ভেবে মেনে চলো, সেটাতে তোমার ভালো হবে। কারণ এই পৃথিবীতে ওরা ছাড়া আর কে আছে তোমার? তুমি কিসের এত অহংকার করো? তোমার মা বাবা তোমাকে রাস্তায় ফেলে চলে গেছেন, আর যে মানুষগুলো তোমাকে বাড়িতে এনে আশ্রয় দিয়েছে, নিজের মেয়ের জায়গায় বসিয়েছে, তুমি তাদেরকে নিয়ে এমন সমালোচনা করছো। আমি আজ সত্যিটা জানার জন্য অনেক বড় একটা ধোঁকা দিয়ে ফেলেছি নিজের স্ত্রীকে। আমি চাইলে এই কথাটা আমার স্ত্রীকে বলতে পারি, কিন্তু বালা কোথায় যাবে? আজ যদি আমার স্ত্রী এসব জানতে পারে, তাহলে ঘাড় ধাক্কা দিয়ে বালাকে বাড়ি থেকে বের করে দেবে ওরা। আমি সবকিছু গোপন করে রেখেছি। বালা হয়তো নিজের ভুল অবশেষে বুঝতে পেরেছে। ও বলে, জিজা, আমাকে ক্ষমা করে দাও। আমি জানি না আমার মাথায় এসব কি চলছে। তুমি এই সব কিছু দিদি ও মাকে বলে দিও না। আমি ভবিষ্যতে কখনো ওদেরকে পর ভাববো না, সব সময় নিজের মা ও বোনের চোখে দেখব। বালার মুখে এমন কথা শুনে আমি অনেক খুশি হলাম। একটাই কথা খারাপ লাগছে যে বালার জীবনে আমি প্রথম পুরুষ হয়ে গেছি। অনেক বড় একটা পাপ করে ফেলেছি আমি। আমি এই কথাটা আমার স্ত্রীকে বলতেও পারবো না। বললে ও আমাকে ঘৃণা করবে, কারণ আমার স্ত্রী আমাকে যতটা বিশ্বাস করে ততটাই ভালোবাসে। নিজের স্ত্রীর বিশ্বাস ভেঙে ফেলেছি আমি সামান্য একটা মেয়ের মোহে পড়ে। পরের দিন সকালে উঠে আমি হসপিটালে চলে যাই, আর বালাকে সবকিছু ভালোভাবে বুঝিয়ে বলি যে এই ব্যাপারে তুমি তোমার মা ও বোনের কাছে কিছু বলবে না। বালাও কিছু বলেনি। পরের দিন গিয়ে আমি আমার স্ত্রী ও সন্তানকে হসপিটাল থেকে নিয়ে আসি। বালা নিজের বাড়িতে নিজের মায়ের সাথে চলে যায়। আমি অনেক চেষ্টা করেছিলাম যে নিজের স্ত্রীকে বলে দেব, কিন্তু শেষমেশ সাহস করে বলতে পারিনি। আমার মতো কেউ পাপ করবেন না, এমন পাপ যা পরে নিজেকেই খুঁড়ে খুঁড়ে খায়। গল্পটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ বন্ধুরা।